লুকোচুরি খেলবে? লুকোচুরি রহস্যবৃত্ত দ্য ফেয়ার রিটার্নস উইথ বিপ্লব। ওয়েলকাম ব্যাক, আপনাদের সবাইকে রহস্যবৃত্তে স্বাগতম জানাচ্ছি। আমি বিপ্লব। আশা করছি আপনারা সকলে ভালো আছেন এবং আমিও ভালো আছি। নতুন একটা ঘটনায় যাব, যেভাবে লেখা আছে ঠিক সেভাবেই পড়ে শোনানোর চেষ্টা করছি। চলে যাচ্ছি আজকের ঘটনায়। ভারতের হিমাচলের কথা আপনারা হয়তো কম বেশি সবাই শুনেছেন। পাহাড়ে ঘেরা সুন্দর একটা জায়গা, কিন্তু এই সুন্দর শহরের বুকেই বসবাস করত এক ভয়ঙ্কর বিভীষিকা, যার মুখোমুখি হয়েছিল রেণুকা, শয়তানের মন্দির। আজকের এই হাড় হিম করা ঘটনাটি আমার সাথে শেয়ার করেছেন পলাশ নামের এক ব্যক্তি। পলাশ জানান, এই ঘটনাটি তাদের গ্রামে ঘটেছিল আনুমানিক 2002 সালের দিকে। সে সময় পলাশের নিজের বয়স ছিল মাত্র 14 কি 15 বছর। ঘটনাটি ঘটেছিল পলাশের বাবার নিজের ভাইয়ের পরিবারের সাথে, অর্থাৎ পলাশের চাচার পরিবারের সাথে। যেহেতু এটা তার নিজের পরিবারের একদম কাছের আত্মীয়ের কাছ থেকে শোনা ঘটনা, তাই প্রতিটি বিষয় খুব স্পষ্টভাবে মনে আছে পলাশের। ঠিক কিভাবে ঘটেছিল, কি ঘটেছিল এবং ঘটনার ভয়াবহতা সবটাই তিনি খুব ভালো করে জানেন। সেই সময় তাদের বাড়ির আশেপাশেই রামু নামের এক ব্যক্তি বাস করতেন। রামু ছিলেন পলাশের চাচা। 2001 সালে রামুর বিয়ের বয়স হলে তার পরিবার তার জন্য পাত্রী দেখা শুরু করে। অনেক খোঁজাখুঁজির পর তাদের গ্রাম থেকে প্রায় 6 গ্রাম পরে একটি গ্রামে তারা একটি মেয়েকে পছন্দ করেন। মেয়েটির নাম ছিল রেণুকা। দুই পরিবারের সম্মতিতে এবং কোনো রকম বাধা বিপত্তি ছাড়াই খুব ধুমধাম করে রানু এবং রেণুকার বিয়ে হয়ে যায়। বিয়ের পর রীতি মেনে রেণুকা রামুর বাড়িতে এসে ওঠে। নতুন বউ হিসেবে সে ধীরে ধীরে নতুন গ্রাম, নতুন মানুষ এবং নতুন পরিবেশের সাথে পরিচিত হতে শুরু করে। শুরুর দিকে সে বেশিরভাগ সময় নিজের বাড়ির ভেতরেই থাকত, কিন্তু সেই সময় গ্রামের একটা খুব সুন্দর রেওয়াজ ছিল। যখনই গ্রামে কোনো বিয়ে বা অনুষ্ঠান হতো, বাড়ির শাশুড়িরা তাদের নতুন বউকে সাথে নিয়ে গ্রামের প্রতিটি বাড়িতে যেতেন। উদ্দেশ্য ছিল নতুন বউ যেন গ্রামের বাকি মানুষদের সাথে পরিচিত হতে পারে, সবার সাথে মেলামেশা করতে পারে এবং ভবিষ্যতে তার চলাফেরায় যাতে সুবিধে হয়। এই রেওয়াজ মেনেই রেণুকার শাশুড়িও তাকে নিয়ে গ্রামের বিভিন্ন বাড়িতে যেতেন, সবার সাথে পরিচয় করিয়ে দিতেন। এভাবেই রেণুকা ধীরে ধীরে গ্রামের মানুষদের চিনতে শুরু করে, তাদের সাথে মিশতে শুরু করে। কিন্তু গ্রামের ভৌগোলিক অবস্থান বা গ্রামের আশেপাশের পরিবেশ, জঙ্গল, রাস্তাঘাট সম্পর্কে তার তখনও খুব একটা পরিষ্কার ধারণা ছিল না। বিশেষ করে গ্রামের সীমানার বাইরে জঙ্গল বা নির্জন এলাকাগুলোতে সে তখনও ঘুরে দেখার সুযোগ পায়নি। বিয়ের কয়েক মাস কেটে গেল। 2002 সাল শুরু হয়েছে। সময়টা ছিল শীতকাল। পাহাড়ি এলাকায় শীতকাল মানেই হাড় কাঁপানো ঠান্ডা। এই সময় রেণুকার শাশুড়ি তাকে নিয়ে গ্রামের আশেপাশে একটু একটু করে বের হওয়া শুরু করলেন। তবে এই ঘোরার পেছনে একটা নির্দিষ্ট কারণ ছিল। সেই সময় গ্রামের বেশিরভাগ মানুষই মাটির চুলায় রান্না করতেন। গ্যাস সিলিন্ডারের ব্যবহার তখন গ্রামে সেইভাবে পৌঁছায়নি, বা পৌঁছালেও তা খুব ব্যয় সাপেক্ষ ছিল। তাই রান্নার জ্বালানি হিসেবে কাঠের উপরই ভরসা করতে হতো। আর এই কাঠের যোগান আসত গ্রামের পাশের জঙ্গল থেকে। প্রতিদিনের রান্নার জন্য প্রতিদিন কাঠ সংগ্রহ করে আনতে হতো। রেণুকার বিয়ের আগ পর্যন্ত তার শাশুড়ি গ্রামের অন্যান্য মহিলাদের সাথে দল বেঁধে জঙ্গলে যেতেন এবং কাঠ সংগ্রহ করে আনতেন। এবং মাঝে মাঝে যদি শাশুড়ি কোনো কারণে যেতে না পারতেন, তবে তার ছেলে কিংবা স্বামী, যারা দুজনেই পেশায় শ্রমিক বা মিস্ত্রি ছিলেন, তারা জঙ্গল থেকে কাঠ কেটে এনে দিতেন।
মধ্যাকথা সংসার চালানোর জন্য প্রতিদিন তাদের কাঠের প্রয়োজন হতোই। কিন্তু বিয়ের পর কয়েক মাস কেটে যাওয়ার পর যখন রেণুকা বাড়ির বউ হিসেবে কিছুটা মানিয়ে নিল, তখন তার শাশুড়ি তাকেও নিজের সাথে জঙ্গলে নিয়ে যেতে শুরু করলেন। মাঝে মাঝে শাশুড়ি এবং বৌমা মিলে গল্প করতে করতে জঙ্গলে যেতেন এবং আশেপাশের এলাকা থেকে কাঠ কুড়িয়ে আনতেন। শীতকালে পাহাড়ি এলাকায় কাঠ সংগ্রহের একটা নির্দিষ্ট নিয়ম থাকে। শীতের শুরুতে মানুষ প্রথমে নিজেদের বাড়ির কাছাকাছি এলাকা থেকে কাঠ সংগ্রহ করে। যখন গাছের কাঠ শেষ হয়ে যায় তখন তারা ধীরে ধীরে একটু দূরে জঙ্গলের দিকে যায়। এইভাবেই চক্রাকারে তারা জঙ্গলের গভীরে প্রবেশ করে। রামুদের পরিবারের জীবনযাত্রাও এইভাবে বেশ স্বাচ্ছন্দ্যে কেটে যাচ্ছিল। তারা কাঠ আনত, রান্না করত, পুরুষরা কাজে যেত, মহিলারা ঘর সামলাত। জীবনটা ছিল ছকে বাঁধা, খুব বেশি জটিলতা ছিল না। এভাবেই সময় গড়িয়ে ফেব্রুয়ারি মাস চলে এলো। শীত তখন জাঁকিয়ে আছে। একদিন দুপুর গড়িয়ে বিকেল হতে চলল। ঠিক সেই গোধূলি বেলার আগ মুহূর্ত। পাহাড়ি এলাকায় শীতের দিনে এমনিতেই খুব তাড়াতাড়ি অন্ধকার হয়ে যায়। তাই সাধারণত বিকেল হওয়ার আগেই, অর্থাৎ আলো থাকতেই গ্রামের মহিলারা কাঠ সংগ্রহ করতে যেতেন। সেদিনও ঠিক সেই নিয়ম মেনেই রেণুকা এবং তার শাশুড়ি কাঠ সংগ্রহের জন্য বের হওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন। ঠিক এমন সময় হঠাৎ করেই তাদের বাড়িতে কিছু অতিথি এসে উপস্থিত হলেন। পরিস্থিতিটা একটু জটিল হয়ে উঠল। একদিকে বাড়িতে অতিথি এসেছে, তাদের আপ্যায়ন করা দরকার, তাদের সাথে কথা বলা দরকার। অন্যদিকে রান্নার জন্য বাড়িতে পর্যাপ্ত কাঠও নেই। কাঠ আনাটাও অত্যন্ত জরুরি। আর সেই যুগে তো এখনকার মতো মোবাইল ফোন ছিল না যে চট করে রামু বা তার বাবাকে ফোন করে বলে দেওয়া যাবে যে বাড়িতে মেহমান এসেছে, তোমরা তাড়াতাড়ি চলে এসো, বা আসার সময় কাঠ নিয়ে এসো। যোগাযোগ ব্যবস্থার এই সীমাবদ্ধতার কারণে রামু বা তার বাড়ির লোকজন না ফেরা পর্যন্ত অপেক্ষা করা সম্ভব ছিল না। কারণ তারা ফিরবেন কাজ শেষ করে ততক্ষণে সন্ধ্যা পেরিয়ে রাত হয়ে যাবে। আর অন্ধকারের মধ্যে পাহাড়ি জঙ্গলে কাঠ খুঁজতে যাওয়া প্রায় অসম্ভব এবং বিপজ্জনকও বটে। অন্যদিকে রেণুকা মেয়েটি ছিল অত্যন্ত ভক্তিপরায়ণ এবং কাজের ব্যাপারে খুব চটপটে। পূজা পাঠ করতে সে খুব ভালোবাসত। আর সংসারের কাজ, সে রান্না হোক, কাপড় দেওয়া হোক বা কাঠ আনাই হোক, সব কাজেই সে ছিল খুব দ্রুত। সে খুব অল্প সময়ের মধ্যে অনেক কাজ গুছিয়ে ফেলতে পারত। এই পরিস্থিতিতে রেণুকা তার শাশুড়িকে বলল, মা, আপনি না হয় বাড়িতে থাকুন, মেহমান এসেছে, তাদের ঠিকমতো আপ্যায়ন করুন। আমি চট করে জঙ্গল থেকে কাঠ কেটে আনছি, আমার বেশি সময় লাগবে না। এখানে একটা কথা বলা দরকার, রেণুকা একা জঙ্গলে যাচ্ছে। এটা কিন্তু খুব অস্বাভাবিক বা ভয়ের বিষয় ছিল না, বিশেষ করে তাদের কাছে। কারণ সেই পাহাড়ি গ্রামে এবং আশেপাশের গ্রামগুলোতে মেয়েরা বা বউরা একা বা দল বেঁধে কাঠ কাটতে যাবে, এটাই ছিল নিত্য নৈমিত্তিক ব্যাপার। সেটা তাদের অভ্যাসেও পরিণত হয়েছিল। তাছাড়া রেণুকা এর আগেও তার শাশুড়ির সাথে বেশ কয়েকবার জঙ্গলে গিয়েছিল। তাদের বাড়ি থেকে বড়জোর 500 থেকে 700 মিটার দূরে গেলেই জঙ্গল শুরু হয়ে যায়, যেখানে প্রচুর কাঠ পাওয়া যায়। আর দিনের বেলা সেখানে আশেপাশের গ্রামের মানুষজনরাও থাকে কাঠ কুড়ানোর জন্য। তাই ভয়ের কোনো কারণ ছিল না। শাশুড়িও তাই রেণুকার কথায় রাজি হয়ে গেলেন। তিনি ভাবলেন, বৌমা যখন বলছে তখন তাড়াতাড়ি নিশ্চয়ই ফিরে আসবে। তাই রেণুকাকে একা পাঠিয়ে তিনি অতিথিদের আপ্যায়নে ব্যস্ত হয়ে পড়লেন। রেণুকা বাড়ি থেকে বের হলো ঠিকই, কিন্তু তার মাথায় তখন অন্য একটা পরিকল্পনা কাজ করছিল। সে ভাবল, কাছাকাছি জঙ্গল থেকে তো তারা অনেক কাঠ আনে বা রোজই কাঠ আনে, কিন্তু সেখানে তেমন একটা ভালো কাঠ পাওয়া যায় না এখন, বা পেলেও
অনেক সময় সাপেক্ষ, একটু কঠিন। তার চেয়ে বরং সে একটু দূরে যাক। সেখানে সচরাচর কেউ কাঠ নিতে চায় না। সেখানে নিশ্চয়ই অনেক ভালো এবং শুকনো কাঠ পাওয়া যাবে, এবং সে খুব তাড়াতাড়ি কাজ শেষ করে বাড়িও ফিরে আসতে পারবে। এই ভেবে রেণুকা পরিচিত পথ ছেড়ে একটু দূরের জঙ্গলের দিকে হাঁটা শুরু করলো। হাঁটতে হাঁটতে সে বাড়ি থেকে প্রায় 1 কিলোমিটার দূরে চলে এলো। সে এমন একটা এলাকায় এসে পৌঁছালো যা দেখে মনে হচ্ছিল এখানে গত কয়েকদিনে বা গত কয়েক সপ্তাহে গ্রামের কোনো মানুষ কাঠ নিতে আসেনি। চারপাশটা কেমন নিস্তব্ধ, বুনো ঝোপঝাড়ে ভরা, অনেকটা ঘন। তবে রেণুকার অনুমান ঠিক ছিল, সেখানে প্রচুর শুকনো কাঠ পড়ে আছে ঠিকই। রেণুকা দেখে খুব খুশি হলো। সে দ্রুত হাতে কাঠ কুড়াতে শুরু করলো। তার কাজ প্রায় শেষের দিকে, কাঠগুলো গোছানো হয়ে গেছে। ঠিক তখন সেই নির্জন জঙ্গলের নিস্তব্ধতা ভেঙে এক ভয়ঙ্কর ঘটনা ঘটল। এমন কিছু ঘটল যা ছিল কল্পনারও বাইরে। হাড় হিম করা এক অভিজ্ঞতা। সময়টা ছিল বিকেল। সূর্য ডুবতে তখন কিছুটা বাকি। রোদ থাকলেও তা ছিল পরন্ত বিকেলের ব্লাড সান। হঠাৎ করেই জঙ্গলের ঠিক মাঝখান থেকে রেণুকার গগন বিদারী চিৎকার শোনা গেল। সে চিৎকার করছিল, কাঁদছিল এবং অদ্ভুত সব আওয়াজ করছিল। সেই নির্জন জায়গায় তখন রেণুকা ছাড়া আর কোনো মানুষ ছিল না যে তাকে সাহায্য করবে বা দেখবে আসলে কি হয়েছে। বেশ কিছুক্ষণ ধরে রেণুকা সেখানে একাই চিৎকার করতে করতে মাটিতে গড়াগড়ি দিয়ে কাঁদতে থাকে। কিছুক্ষণ পর গ্রামের কয়েকজন মানুষ, যারা হয়তো আশেপাশেই কোনো কাজে ছিলেন বা বাড়ি ফিরছিলেন, তারা এই কান্নার আওয়াজ শুনতে পান। আওয়াজটা এতই করুণ এবং অস্বাভাবিক ছিল যে তারা আর দেরি না করে আওয়াজ লক্ষ্য করে জঙ্গলের দিকে দৌড়াতে শুরু করেন। যখন তারা ঘটনাস্থলে পৌঁছান তখন দেখেন এক অদ্ভুত দৃশ্য। রেণুকা মাটিতে পড়ে আছে, কিন্তু তার হাব ভাব সম্পূর্ণ অস্বাভাবিক। তাকে দেখে মনে হচ্ছিল সে যেন কোনো ঘোরের মধ্যে আছে বা তার উপর অশুভ শক্তি ভর করেছে। গ্রামের ভাষায় যাকে বলে ভূতের আসর। তাকে দেখে মনে হচ্ছিল সে আর সাধারণ কোনো মানুষ নেই। কোনো প্রেতাত্মা বা ছায়া তাকে গ্রাস করে ফেলছে। গ্রামবাসীদের মধ্যে কয়েকজন রেণুকাকে চিনতে পারলেন। তারা কাল বিলম্ব না করে ধরাধরি করে রেণুকাকে সেখান থেকে কোনো মতে তুলে উঠালেন এবং তাকে তারা বাড়িতে নিয়ে গেলেন। বাড়িতে পৌঁছে তারা রেণুকার শাশুড়ি এবং পরিবারের অন্য সদস্যদের জানালেন যে জঙ্গলে তারা রেণুকাকে কি অবস্থায় পেয়েছেন। তারা বললেন, ওকে দেখে মনে হচ্ছে ও খুব ভয় পেয়েছে বা ওর সাথে খারাপ কিছু হয়েছে। মোদ্দা কথা, খারাপ কিছুর কবলে পড়েছে রেণুকা। ওকে একটু বিশ্রাম নিতে দিন। আসলে এই সময় গ্রামের মানুষের মনে একটা বিশ্বাস খুব প্রবল ছিল। তারা মনে করত যদি কেউ ভর দুপুরে বা পরন্ত বিকেলে একা গভীর জঙ্গলে যায় বা এমন কোনো জায়গায় যায় যেখানে মানুষের চলাচল কম, তাহলে সেখানে থাকা শয়তানের শক্তি তাদের উপর ভর করে। এই অপশক্তি মানুষকে সাময়িকভাবে কষ্ট দেয়, তাদের বুদ্ধি ভ্রম ঘটায় বা তাদের দিয়ে অদ্ভুত আচরণ করায়। কিন্তু সাধারণত কয়েক ঘন্টা পর বা একটু বিশ্রাম নিলে এই প্রভাব আপনি কেটে যায়। ডিয়ার লিসনার্স, এরপর যেটা রেণুকার সাথে ঘটল সেটা মানুষের বিশ্বাসেরও বাইরে। আপনার বিশ্বাস করতে কষ্ট হবে কতটা খারাপ হতে পারে আগামী দিনগুলা। যদি এই ঘটনার বাকি অংশ শুনতে চান তাহলে অবশ্যই রহস্যবৃত্তের সাথে থাকুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অল দিয়ে রাখুন, যাতে ঘটনার পরবর্তী অংশের নোটিফিকেশন পৌঁছে যায় সবার আগে আপনার কাছে। আজকে বিদায় নিচ্ছি। সম্পূর্ণ ঘটনা নিয়ে ফিরে আসব বৃহস্পতিবার। সাথেই থাকুন। ধন্যবাদ।